ফিফা দ্য বেস্ট 2024 উইন হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের পক্ষে যথেষ্ট পরিমাণ বুট ছিল। এইখানে তো ক্যাটাগরি আছে, 100% বুট ফিল আপ করতে হলে 25 করে 4টা ক্যাটাগরি থেকে বুটগুলা কাউন্ট করা হয়। একদম ফ্যান্স থেকে একদম শুরু করে মানে ন্যাশনাল টিমের যে কোচিং কোচ মানে হেড কোচ আছেন সবারই বুট এখানে কাউন্ট করা হয়। তাছাড়া ক্যাপ্টেনদেরও বুট কাউন্ট করা হয় 25%। তো সব কিছু মিলিয়ে ভিনিসিয়াসের দিকে যথেষ্ট পরিমাণ বা অনেক বেশি পরিমাণ বুট ছিল। অনেক বেশি পরিমাণ বলতে এইখানে তার সাথে যে কম্পিটিটর ছিল তারও অনেক ফাইট হয়েছে অবশ্য, তবে ভিনিসিয়াস জুনিয়র ওভারঅল সে এগিয়ে গেছে। এই জন্য তার এইটা জিততে পারাটা এত সমস্যার কোনো বিষয় হয় নাই। 2023 সালে লিওনেল মেসি তিনি এই অ্যাওয়ার্ডটা জিতছিলেন, অর্থাৎ ফিফার দ্য বেস্ট। 2022 সালেও ছিল, অর্থাৎ 22-23 দুইটাই লিওনেল মেসির ছিল। এখন 24-এ এসে ভিনিসিয়াস জুনিয়র সে উইন হয়েছে। আর 2000 সালের পরে লিওনেল মেসি তিনি টানা 4বার এটা উইন হয়েছিলেন, অর্থাৎ 2009, 10, 11, 12 এই সালগুলোতে লিওনেল মেসি এর রাজত্ব ছিল, অর্থাৎ টানা 4টা বছর তিনি এই অ্যাওয়ার্ডটা জিতছিলেন। আর এই অ্যাওয়ার্ডটা সবথেকে বেশি লিওনেল মেসিরই আছে। নতুন করে অ্যাড হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, অবশ্যই তার জন্য এটা বিশাল একটা পাওয়া। এবং তার অবশ্যই আমি এটা বলতে চাই যে ডেজার্ভিংই ছিল, কারণ এখানে তো ভোট করেই তাকে সিলেক্ট করা হয়েছে। সে তো আর উড়ে উড়ে আসে নাই। অবশ্যই এখানে তাকে মানে রেসপেক্ট দিতে হবে এবং তার জায়গাটা ঠিকঠাক রেখেই কথা বলাটা অবশ্যই উচিত হবে। আর তার সাথে যারা কম্পিটিটর ছিল কিংবা যারা ফাইট দিছে তারাও যথেষ্ট পরিমাণ মানে এগিয়ে ছিল বা ফাইটিং হয়েছে, যদিও তার কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে। তার অবশ্যই এটা ডিজার্ভিং ছিল। সে যেইভাবে বিগত সিজনটা কাটাইছে কিংবা 2024 সালটা মানে যেই সময়টা কাউন্ট করে এই অ্যাওয়ার্ডটা প্রেফার করা হয়েছে, ওই সময়টা সে যেভাবে কাটাইছে অবশ্যই তার জন্য এটা অবশ্যই সে এটা পাওয়ার যোগ্য দাবিদার সেটা বলতে চাই। কারণ রিয়াল মাদ্রিদের হয়ে তার সিজন কিংবা সময় খুবই ভালোভাবেই কাটছে। তো ওভারঅল তার দিকেই মানে ফোকাসটা ছিল এবং সে যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং কিংবা তার ক্যাপাবিলিটিটা ঠিকঠাক মতো মাঠের মধ্যে শো করতে পারছিল। সব কিছু বিবেচনা করে তার অবস্থানটা অবশ্যই পরিষ্কার হয়ে গেছে। 2024 সালে ব্যালন্ডরের সে সেকেন্ড হয়েছে এবং ওইখানে তার ফাইটিংটা একদম বলা যায় যে একদম সমানে সমানে ছিল। যে উইন হয়েছে তার সাথে যে উইন হয়েছে তাকে আপনারা মানে জানেন বা সে ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড ছিল ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়র যেইভাবে ওর সাথে লেভেলিং কিংবা কম্পিটিশন করছিল সেইটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতোই ছিল। এবং এখন এসে যে ব্যালন্ডর জিতছে সে এখন তার সামনে আর দাঁড়াতে পারে নাই এবং সে এই অ্যাওয়ার্ডটা তার নিজের করে নিছে। ভিনিসিয়াস জুনিয়রের সময় অবশ্যই ভালো যাইতেছে, সে যেইভাবে নিজেকে উপস্থাপন করতেছে সেটা তো অবশ্যই আশা জাগা নিয়ে। এবং এখান থেকে রিয়াল মাদ্রিদ অনেক বেশি পরিমাণ স্বপ্ন দেখবে যে তাকে কীভাবে আরও ভালোভাবে ইউজ করা যায় এবং সামনের দিকে গিয়ে তার কাছ থেকে আরও ভালো পরিমাণ কীভাবে আউটকাম নিয়ে আসা যায়। ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময়ে ঠিকঠাক মতোই তার জায়গাটা হোল্ড করার চেষ্টা করতেছে, যদিও গত সিজনে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছিল এবং ওইখানে তার অবদান অনেক বেশি পরিমাণে ছিল। প্রত্যেকটা প্লেয়ারেরই ছিল, তারা পজিশন ওয়াইজ কিংবা টিম হিসাবে যেইভাবে খেলছে প্রত্যেকটা জায়গা থেকে কন্ট্রিবিউশন ওইভাবেই বের হয়ে আসছিল যেইটা উইন হওয়াটা ডিজার্ভ করে। এবং ওই জায়গাতে ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল দেখার মতোই। তো সব কিছু বিবেচনা করে কিংবা সব কিছুকে মাথায় রেখেই বলতে গেলে যে গত সময়টা কিংবা গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে ভিনিসিয়াস জুনিয়রের অবদান অনেক বেশি ছিল এবং ওইটার কারণেই এখন এসে এই ফিফা দ্য বেস্ট তার কাছে যাওয়াটা কিংবা সে উইন হইতে পারাটা আরও বেশি পরিমাণ সহজ হয়ে গেছে। এবং যারা তার তার কম্পিটিটর ছিল তাদেরকে বিট করতে পারাটা তার জন্য কোনো আহামরি বিষয় হয় নাই। ভোটিংয়ের যেই সিস্টেমটা ওইটার রেশিও কিংবা পার্সেন্টেজগুলো তার দিকে অনেক বেশি পরিমাণ পড়ছে এবং ছিল। তো সে এটা ডিজার্ভিংই ছিল, সেটা তো বলতেই হয়। আর 2021 সালে রবার্ট লেভানডস্কি এই অ্যাওয়ার্ডটা উইন হয়। 2020 সালেও রবার্ট লেভানডস্কি সে উইন হয়। তো এখানে নতুন করে ভিনিসিয়াস জুনিয়র সে এই লিস্টে অ্যাড হয়েছে। এই অ্যাওয়ার্ডটা তার মাত্র পাওয়া শুরু, সামনের দিকে সে পায় কি না সেটা তো সময় বলবে, সেটা এই মুহূর্তে জানি না, বলতেও চাই না কিংবা এই ধরনের প্রেডিকশনে যেতেও চাচ্ছি না।
সামনের দিকে হয়তো তার খেলার ধরন পাল্টাইতেছে কিংবা তার খেলার উন্নতি হইতেছে, এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে সামনের দিকেও হইলেও হইতে পারে। যদিও তার কন্ডিশনটা ন্যাশনাল টিমে একরকম আর তার ক্লাবে একরকম, অর্থাৎ ক্লাবে সে যেই রকম তার ন্যাশনাল টিমে সে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারতেছে না। যদি ওইটা হইতো বা বিগত সময়গুলোতে ওইটা যদি দেখা পাওয়া যাইতো তাহলে ব্যালন ড'রটাও এই সময়ে এসে তার হাতে হয়তো দেখা গেলেও যাইতে পারতো। যদিও ওই দিকে আমি যাইতেছি না, ওই অ্যাওয়ার্ডের মানে কথা কিংবা এই মুহূর্তে আমার টপিক না, বা আমি ওইটা নিয়েও বলতে চাই না। তবে ক্লাবে সে যেই রকম খেলতেছে ন্যাশনাল টিমে সেই রকম নাই। স্বতঃস্ফূর্ততা কিংবা ভারসাম্যের অবস্থাটা সামঞ্জস্য যদি হয় কিংবা দুইটা জায়গাতেই একই ধরনের দেখা পাওয়া যায় তাহলে দেখা যাবে যে তার উন্নতি এর অবস্থাটা আরও বেশি পরিমাণ ব্লক করবে। তো সামনের দিকে সেইটা কিভাবে হয় সেটাই এখন দেখার বিষয়। আর এইবার 2024-এর যেই ফিফা দ্য বেস্ট মানে মেন্স এক্সআই বা যেই টিমটা পাবলিশ করা হয়েছে সেখানে তো ফ্রন্ট লাইনে ইয়ামাল আছে, বার্সা থেকে ইয়ামাল, সে ডেজার্ভিং, অবশ্যই ডেজার্ভিং, কোনো সন্দেহই নাই। কারণ ইয়ামাল অবশ্যই ডেজার্ভ করে। ইউরোতে সে যেই ধরনের পারফর্ম করছে এইটা তো আসলে মানে সবারই জানা কিংবা সেটা সবাই জানেন। ইয়ামাল অবশ্যই ডেজার্ভিং হিসাবেই সে তার পজিশনটা হল্ড করতেছে। হাল্যান্ড এখানে আছে, হাল্যান্ডে অবশ্যই সেও তার জায়গাতে ঠিকঠাক মতো অবস্থান থেকেই এই জায়গাটা মানে কনফার্ম করছে। ভিনিসিয়াস জুনিয়র তো অবশ্যই থাকবে যেহেতু সে ফিফা দ্য বেস্ট হয়েছে। তো এই ফ্রন্ট লাইনে এই তিনজন জায়গা পাইছে, অবশ্যই তিনজনকেই দেখতেছি যে তারা তাদের জায়গা থেকে সঠিক অবস্থানে থেকেই এই জায়গাতে আসছে। বেলিংহাম, রদ্রি এবং ক্রুজ, এই তিনজন তারা মিডে আছে। বেলিংহাম এবং ক্রুজ এই দুইজন গত সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ জেতার পেছনে তাদের অবদান অনেক বেশি ছিল, কিংবা তারা যেইভাবে খেলছে মেশিনের মতোই কাজ করছিল। অর্থাৎ টিম ওয়ার্কটা রিয়াল মাদ্রিদের সব থেকে বেশি পরিমাণ মিডফিল্ডে মানে খুব ভালোভাবে ডিসপ্লে হয়েছিল, এবং ওইটা করতে পারা কিংবা ওইটা ঠিকঠাক মতো সাকসেস করতে পারার পেছনে টনি ক্রুসের যেমন অবদান ছিল বেলিংহামের কিন্তু কম না। তো এই দুইজন ওইটা বিবেচনা করেই জায়গা পাইছে। আর রদ্রি তো অবশ্যই থাকবে, সেইটা তো মানে আগেই অনুমান করা গেছে। আর রিয়াল মাদ্রিদ থেকে দানি কারবাহাল সে সুযোগ পাইছে, আবার রুদিগারও আছে। তো রিয়াল মাদ্রিদ থেকে এই পাঁচজন তারা সুযোগ পাইছে ক্লাবের হিসাবটা অনুযায়ী। যদিও দানি কারবাহালের পারফরমেন্সটা তার ন্যাশনাল টিমেও খুবই ভালো মানের ছিল, অর্থাৎ ওইখানে তো তারা ইউরো চ্যাম্পিয়ন হয়, ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তো তারও তো অবদান আছে। ইয়ামাল রদ্রি এরা তো একা একা খেলে আর কাপ নিয়ে আসে নাই। অবশ্যই দানি কারবাহাল তার পজিশন থেকে যতটুকু পারছে ততটুকু কন্ট্রিবিউশন করছে, এবং ওই পারফরমেন্সের কারণে ব্যালন ড'রও তার মানে নামটা ছিল কিংবা ওইখানেও তার নাম উচ্চারিত হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তার উইন হওয়াটা ওইভাবে মানে উইন হওয়াটা হয়নি, বা উইন হবে সেইটাও যে ওইভাবে অনুমান করা গেছিল সেইটারও কোনো সুযোগ ছিল না। তবে সে বেস্ট এক্সআই আছে, এটা তার জন্য আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা পাওয়া, কিংবা সে অবশ্যই ডেজার্ভিং হিসাবেই আসছে। রুদিগার রুদিগার তো অবশ্যই গত চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, চ্যাম্পিয়ন্স লিগ উইন হওয়ার কারণে সে এখানে জায়গা পাইছে। অবশ্য ওইখানেও তার মানে যথেষ্ট পরিমাণ মানে অবদান ছিল বা কাজ ঠিকঠাক মতো ছিল, এই জন্যই তো সে অন্যান্য যে সিবিগুলো আছে সেগুলোকে বিট করে সেখানে আসতে পারছে। রুবেন দিয়াজ এখানে জায়গা পাইছে। রুবেন দিয়াজ আমার কাছে মনে হয় যে অবশ্যই এই পজিশনটা, অর্থাৎ এখানে সালিবাও আছে, রুবেন দিয়াজকে রাখা হয়েছে। আমি অবশ্য জাস্টিফিকেশন ওইভাবে করতে চাই না, কারণ এখানে যদি এই পজিশনটা অর্থাৎ রুবেন দিয়াজ এখানে থাকবে কিনা কিংবা অন্য কেউ আসবে কিনা এই ধরনের কোনো ধরনের যদি কোনো কথার সৃষ্টি হইতো কিংবা কোনো সমালোচনা সৃষ্টি হইতো তাহলে হয়তো এই বিষয়টা নিয়ে আরও বেশি কিছু বলা সম্ভব হইতো। রুবেন দিয়াজ সে যেহেতু মানে যত সিটির হয়ে তো সে ঠিকঠাক মতোই ছিল, অবশ্য তার এখানে তো মানে জায়গা পাওয়াটা কোনো ধরনের অস্বাভাবিক কোনো বিষয় হিসাবে দেখছি না। সালিবাও সে তার জায়গা থেকে ঠিকঠাক মতোই আসছে। আর গোলকিপার পজিশনে ইমিলিয়ানো মার্তিনেজ অবশ্যই সে ডেজার্ভিং, কোনো সন্দেহই নাই। কারণ ইমিলিয়ানো মার্তিনেজ গত সময়গুলোতে যা যা করে আসতেছে তার দ্বারে কাছেও কোনো গোলকিপার আছে বলে মনে হইতেছে না। কারণ ইমিলিয়ানো মার্তিনেজ একাই রাজ করতেছে, সেটা মানে খালি চোখেই দেখা যাইতেছে। যেই গোলকিপারের যেই অ্যাওয়ার্ডগুলো আছে পার্সোনাল অ্যাওয়ার্ড সবগুলাই নিজের করে নিতেছে। ইয়াসিন ট্রফি থেকে শুরু করে আরও যা যা আছে সবগুলাই তার দিকে আসতেছে। সে আস্তন ভিলাকে যেইভাবে টানছে কিংবা তার জায়গাটা যদি বিবেচনা করে দেখা যায় যে আসলে মানে তার জায়গাটা যদি মানে খতিয়ে দেখা হয় তাহলে দেখা যায় যে ওই জায়গা থেকে যেই পরিমাণ কন্ট্রিবিউশন বের হয়ে আসতেছে এবং ওইটার কারণে আস্তন ভিলা যেই পরিমাণ লাভজনক অবস্থায় যাইতেছে এইটা আসলেই অতুলনীয়।
তো এই জন্যই তার এই অবস্থাটা। তাছাড়া তো আর্জেন্টিনার হয়েও সে দারুণ পারফর্ম করতেছে। আর্জেন্টিনা তো 2024 কোপা আমেরিকা উইন হইল। তো মার্তিনেজ তার জায়গাতে অবশ্যই ব্যালেন্সড, দুইটা জায়গাতেই তার ভারসাম্য আছে, কোনো ধরনের অসামঞ্জস্যর কোনো কিছু দৃশ্যমান হইতেছে না। এই কারণেই তার অবস্থাটা শুধুই বাড়তে আছে। আর যে অ্যাওয়ার্ডগুলো আসার কথা সবগুলাই তার দিকেই আসতেছে এবং সবগুলাই সে নিজের করে নিতেছে। অবশ্যই ডিজার্ভিং ছিল। আর এই টিমটা অবশ্যই ফাইন একটা টিম হয়েছে গত বছরের, কিংবা যেই সময়টা হিসাব করে এই টিমটা স্ট্যান্ড করা হয়েছে, অবশ্যই এই টিমটা স্টেবল। এবং অবশ্যই ভোটিংয়ের মাধ্যমে কিংবা যারা এটা সিলেক্ট করছেন তারা অবশ্যই যথেষ্ট পরিমাণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সেটা তো অবশ্যই বলতেই হয়। পরিশেষে ভিনিসিয়াস জুনিয়রকে বলে শেষ করতে চাই, ভিনিসিয়াস জুনিয়র সে ডিজার্ভিং এটা উইন হয়েছে। যদিও এটা নিয়ে অনেক ধরনের কথা থাকতে পারে যে কে ভিনিসিয়াস জুনিয়রকে বুট দিচ্ছেন কিংবা দেন নাই, ওইগুলোতে আমি যেতে চাইতেছি না। তবে ভিনিসিয়াস জুনিয়র তার জায়গাতে সে ঠিকঠাক মতোই থেকে যথেষ্ট পরিমাণ বুট পেয়েই সে এটা উইন হয়েছে। অবশ্যই সে এখানে কনগ্রাচুলেট পাবে, অ্যাপ্রিসিয়েট পাবে, সব কিছুই পাওয়ার সে দাবি রাখবে। আর সামনের দিকে গিয়ে তার কাছ থেকে তার দলগুলা বলতে রিয়াল মাদ্রিদ এবং তার ন্যাশনাল টিম দুইটাই কীভাবে প্রত্যাশা করে এবং সে দিতে পারে কি না, সেটাই হবে তার জন্য চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং তার রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি ইতিমধ্যেই বেড়ে গেছে। সামনের দিকে গিয়ে সে কীভাবে এই পজিশনটা কিংবা এই সিচুয়েশনটা হোল্ড করে, সেটাই হবে দেখার বিষয়। কনসিস্টেন্সিটা সবথেকে বড় বিষয়, সেটা সে কীভাবে রান করে ওইটাই হবে তার জন্য সবথেকে মানে বড় কিংবা মুখ্য একটা বিষয়। আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র সামনের দিকে গিয়ে আরও বেশি পরিমাণ ফাইট দিবে। তবে তার কাজের যেই ব্যালেন্সটা, সেটা দুই জায়গাতেই যদি সে নিয়ে আসতে পারে, তাহলে দেখা যাবে যে তার পার্সোনাল যে অ্যাওয়ার্ডগুলা, মানে একটা প্লেয়ারের জন্য যে পার্সোনাল অ্যাওয়ার্ড থাকে, ওইখানে দেখা যাবে যে ভিনিসিয়াস জুনিয়র প্রায় প্রত্যেকটাতেই সে ফাইট দিতেছে। যদিও সে দিবে কি না সেইটা এখন জানি না, এখন বলতেও চাই না, সামনের দিকে গিয়ে সেইগুলো দেখা যাবে। আর সে দিতে পারবে এই ধরনের ক্যাপাবিলিটি সে ইতিমধ্যেই প্রুভ করে ফেলছে। তবে সেইগুলা তো আসলে সময় বলবে যে এগুলা কতটুকু পরিমাণ লজিক্যাল। আর সে যদি তার কাজটা যেরকম করে আসতেছে ওই রকম যদি সে রান করতে পারে, তাহলে দেখা যাবে যে তার জন্য একটা প্লেয়ারের যে মানে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকে, ওইগুলো তার দিকে আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ তৈরি হবে।